টিম স্পন্দনের আজকের নিবেদন আদি অনাদি লিখেছে শুভনীল। মানব সভ্যতার উন্নতির সাথে সাথেই পুরাতন আর নূতনের দ্বন্দ্ব লেগেই আছে। এই চিন্তাভাবনা কিংবা বিশ্বাসের ক্ষেত্রেই ধরুন না, এখন অনেকেই পুরাতন ধ্যান ধারণা, আচার বিশ্বাস নিয়েই বেঁচে আছে। তাদের মন থেকে গোড়া জিনিসটা এখনো পুরোপুরি যায়নি, বদ্ধমূল হয়ে আছে। কি উদাহরণ চাইছেন? এই তো আমাদের গল্পের অনাদিবাবুকেই দেখুন না। তার নাম অনাদি হলেও কি হবে, মনে প্রাণে তিনি আদিম আচার সর্বস্ব জীবনযাপন ছেড়ে আধুনিক হতে পারেননি। কতকগুলো মিথ তথা কুসংস্কারকে নিয়েই বেঁচে আছেন। খবরের কাগজটা সামনে সেন্টার টেবিলে নামিয়ে রেখে খানিকটা বিমর্ষভাবেই জানালার বাইরের গাছগুলোর দিকে চেয়ে রইলেন অনাদিবাবু। এই বিমর্ষ ভাব যদি অহেতুক একেবারেই না, বা এমনটা ভাবারও কোনো কারণ নেই যে অনাদির একটু কবি কবি ভাব জেগে উঠেছে হঠাৎই। আসলে খবরের কাগজের দৈনিক রাশিফলের জায়গায় চোখ বুলিয়ে অনাদি একটু ভগ্নোৎসহই বোধ করলেন। এক কথায় বললে তার খুব একটা পোষালো না। মেষ রাশির কলমে লেখা রয়েছে, জাত ব্যক্তির অযাচিত দুর্ভোগ ও স্নায়বিক চাপ অতিশয় বৃদ্ধির প্রবল আশঙ্কা। এছাড়াও অকারণে অর্থ ব্যয় ও হতকারী সিদ্ধান্তের দরুন প্রবল রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা। এই সমস্ত দেখে খানিকটা অজান্তেই অনাদির মুখ দিয়ে একটা ধুস, ভালো লাগে না বেরিয়ে এলো। কি অত ভাল লাগে না করছো বলো তো সকাল থেকে? খানিক বিরক্ত হয়েই অনাদিবাবু স্ত্রী বললেন, চা দেওয়া হচ্ছে, একটু সবুর করো না। আমার ভাল লাগে না করার কি হলো? আরে আমি চায়ের জন্য বলিনি। ওফ, সকাল থেকে এমন চেঁচিও না তো। এমনিতেই মেজাজটা বিগড়ে আছে, তার উপরে আবার। তা বাবুর মেজাজ কখন না বিগড়ে থাকে শুনি? সবসময় তো নাক সিটকানো। প্রতিবারের তর্কাতর্কির মতো এবারেও অনাদিবাবু বুঝতে পারলেন যে তার স্ত্রীর সাথে বাঘ বিতণ্ডাতে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়ুলটি মারা। তাই আর বেশি না বাড়িয়ে অনাদি মৌনব্রতী হলেন। মুনাই কোথায়? স্ত্রীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন অনাদি। কেন? পাশের স্টাডি রুম থেকে মুনাই প্রত্যুত্তর দিল। মুনাই অনাদিবাবুর মেয়ে, এবছরই তার গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার, ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। পড়াশোনায় খুবই ভালো, কিন্তু আর পাঁচজন বাবা মার মতো অনাদিও তার মেয়ের পড়াশোনা নিয়ে বেশ খানিকটা চিন্তিত। তাই হয়তো মেয়ের সিলেবাসের বাইরের বই পড়ছে দেখে অনাদির একটু ভুরু কোঁচকালেন। তা বলছি কি, এইসব হাবিজাবি সমস্ত না পড়ে পড়ার বইগুলো তো পড়তে পারো। কটাক্ষের সুর অনাদির গলায়। এটা যে পড়ার বই না, এটা এত শিওরলি তুমি কি করে বলছো? মেয়ের এই ধরনের প্রত্যুত্তরগুলো অনাদির কাছে বেশ খানিকটা গতানুগতিক। তাই একরকম তাকে শেষ করতে না দিয়েই অনাদি নিজের খেয়ালে বলে চললেন, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, বাবা, স্বপ্ন, তার আবার মানে পারেও বটে এরা। এমন বাঁকা হাসি মুনাইয়ের একেবারেই পছন্দ হলো না। কোনো বন্ধু হলে হয়তো আচ্ছা করে শুনিয়ে দিত সে, কিন্তু বাবা তাই অগত্যাই তাকে চুপ করে থাকতে হলো। কিন্তু অনাদি তার নিজের খেয়ালেই বলে চললেন, আমিও তো কত স্বপ্নই দেখি রোজ। এই তো সেদিনই দেখলাম আমার মা এসে বলছে আমায় তার নাকি আমার জন্য খুব মন কেমন করছে। বোঝো কাণ্ড। আরে যে কিনা গত হয়েছে আজ থেকে প্রায় 16 বছর হতে চললো, সে কিনা। কথাটা শেষ করতে পারলেন না অনাদিবাবু। গলাটা যেন কেমন বুঝে এলো তার। আসলে মায়ের কথা তারও যে মাঝে মাঝেই মনে পড়ে। আর সেদিনের সেই স্বপ্ন, তার কথাও তো অনাদি এখনো ভোলেননি। বাবা এতক্ষণে চুপ করেছে দেখে মুনাই এবার খানিক বলার সুযোগ পেল। এই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস কার লেখা জানো বাবা? কার?
খানিক ধাতস্থ হয়ে বললেন অনাদি। সিগমন্ড ফ্রয়েড, অস্ট্রিয়ার লোক, সাইকো অ্যানালিসিসের জনক বলা হয় এনাকে। সাইকো অ্যানালিসিস? হ্যাঁ, ধরো তুমি এনার কাছে চিকিৎসার জন্য গেলে। আমি কেন যাব? আমি কি পাগল? আরে ধুর, শোনোই না। ধরো তুমি এনার কাছে গেলে, এবার ইনি কিন্তু কি সমস্যা ইত্যাদি তোমায় জিজ্ঞাসা করবেন না। ইনি শুধু তোমার সাথে কথা বলবেন আর তোমার মনের গভীরে লুকিয়ে থাকা সেই কথাগুলোকে বের করে আনবেন, যা হয়তো তুমি নিজেই জানতে না। এটা কিরকম হলো? আমারই মনের কথা আর আমি কিনা জানি না, ইয়ার কি নাকি? সাবকনশিয়াস মাইন্ড কি জানো? ইংরেজিতে এইসবও আছে বুঝি? শুধু পড়ার বই যে পড়তে হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে? হ্যাঁ, সেই পরীক্ষায় পাশ করার আর কি দরকার তোমার মা? এই স্বপ্ন দেখেই কাজ চালিয়ে দাও না। পড়ছিলাম একটা ইন্টারেস্টিং টপিক, দিলে 12টা বাজিয়ে একেবারে। তোমার তো ইন্টারেস্টিং সব কিছু লাগবেই মা। বাবার হোটেলের ভাত তো তোমার রয়েছে, তোমার আর চিন্তা কি? বাবার যে কোনো অজানা বিষয় এমনতর ব্যবহার মুনাইয়ের একেবারেই পছন্দ না। তাই হয়তো বেশিরভাগ সময়ই মুনাই চুপ করে শুনে যায়, কিচ্ছুটি বলে না। কিন্তু মাঝে মাঝেই তার এই চাপা রাগের বহিঃপ্রকাশ হয় তার মায়ের কাছে। এই আইডিওলজির পার্থক্য হয়তো মেটবার নয় কোনোদিনই। বাবার প্রতি খানিক অধৈর্য হয়ে মুনাই এবার মুখ খুলল। আচ্ছা বাবা, তুমিও তো এককালে স্টুডেন্ট ছিলে, পড়াশোনা করতে, কলেজেও যেতে, তখন কি তোমার মাও এমনি করতেন? ঘরের অন্য প্রান্তে রাখা ফিল্টার থেকে জল খাচ্ছিলেন অনেকে। মেয়ের এই মন্তব্য শুনে ক্ষণিকের জন্য তার জল খাওয়া থামল, যেন কিছু ভাবলেন তিনি। তারপর বাকি জল শেষ করে মেয়ের দিকে চেয়ে বললেন, পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে রে মা। অনাদি কিছুটা এগিয়ে এসে বসলেন, তারপর নিজের মনেই বলে চললেন, বাবা মারা যায় তখন ক্লাস 8-এ আমি। এখনো মনে আছে, যখন বাবার বডিটা ওরা নিয়ে এলো তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। মা খুব কাঁদছিল, ভেঙে পড়েছিল, কিন্তু আমি কেন জানি না মারতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল বাবা যেন আমায় বিশাল এক দায়িত্ব দিয়ে গেলেন, মায়ের দায়িত্ব। মায়ের মুখের দিকে চেয়ে তার অসহায়তাটা বারবার বুঝতে পারছিলাম। সেদিন থেকে কেমন যেন একটা জেদ চেপে যায়, যে করেই হোক না কেন সংসারের হাল ধরতেই হবে। মা ব্লাউজ তৈরি করে, শাড়ির পাড় পিকো করে আমার পড়াশোনা শেষ করালো। অ্যাকাউন্টেন্সি নিয়ে গ্র্যাজুয়েশন করে মামার সোর্সেই ব্যাংকের এই চাকরিতে ঢুকলাম। আজ 23 বছর ধরে আমি এই চাকরি করছি। আজ আমি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, নিজের পায়ে খাড়া হয়েছি। আজ মা থাকলে খুব খুশি হতেন রে। কথা শেষ করে যখন অনাদি দেওয়ালে রাখা তার মায়ের ছবির দিকে তাকালেন, তখন তার দৃষ্টি ঝাপসা। অনাদি আবারও বলে চললেন, তুমি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছ, তাই কিছু মালুম হয় না হয়তো, কিন্তু তোমাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্যই এত কিছু করা। বাবার কথা শুনে মুনাই আর কিচ্ছুটি বলতে পারল না। এটা অবশ্য তার কাছে কিছুই নতুন না, তার কারণ বাবা আর মেয়ের প্রায় প্রত্যেক ঝগড়ারই শেষ হয় ঠিক এই গল্পটি দিয়েই। অনাদি এতক্ষণে খেয়াল করলেন যে 9টা বেজে গিয়েছে। সে এক তড়াক করে লাফ মেরে চেয়ার থেকে উঠে গিন্নিকে হাঁক লাগালো। ও গিন্নি, জল দাও, 9টা বেজে গেল। তুদূর, আজ আমার আবার গ্রহ পূজা আছে। গুরুজি পই পই করে বলে দিয়েছেন 9:30টার মধ্যে গ্রহ পুজো শেষ করতেই হবে, নইলে ঘোর অমঙ্গল। আরে ও গিন্নি, কই গেলে?
স্নান সেরে চুল আঁচড়াতে আঁচড়াতে অনাদি অনুভব করলেন তার ডান হাতের তালুখানা যেন হালকা চুল খাচ্ছে। প্রথমে একটু বিরক্তি হলেও পরে অনাদি ঠাউর করলেন এ হলো একটা নিছকই সংকেত, তার কপালে আজ নির্ঘাত অর্থপ্রাপ্তি আছে। কিন্তু তা কিভাবে সম্ভব তা ভাবতে গিয়ে অনাদির মনে পড়ল অফিসের কৈলাস তাকে গত মাসে তার থেকে প্রায় 4,000 টাকা তিনি ধার দিয়েছিলেন। ওই আর 5টা বাঙালি বাড়িতে যা হয় আর কি, মাসের শেষে হাত টান। টাকা দেওয়ার সময় অনাদি কৈলাস তাকে বলেছিল, আরে তুমি হচ্ছ কি আমাদের ব্যাংকের কেশিয়ার, তোমার আবার ক্যাশের চিন্তা, আমি তো আছি নাকি। এই নাও, আরে ধরো ধরো, পরের মাসে দিয়ে দেও খন। এই সমস্ত ভাবতে ভাবতেই অনাদি হঠাৎই অনুভব করলেন তার নাকের উপরটা যেন মৃদু কেঁপে উঠল। চুল আঁচড়ানো থামিয়ে অনাদি ভাবতে লাগলেন এমনটা তো তার সাথে আগে কখনো হয়নি। আসলে সেই ছোটবেলা থেকেই অনাদির এই সমস্ত কম্পন সংক্রান্ত টোটকাগুলোর উপর প্রবল আস্থা। এই যেমন বাঁ চোখের উপপল্লব যদি কেঁপে ওঠে তাহলে তা কিছু শুভ সংকেত দিচ্ছে, আবার যদি ডান চোখের উপপল্লব কম্পিত হয় তাহলে বুঝতে হবে কপালে নির্ঘাত কোনো বন্ধু দর্শন আছে। এই সমস্ত খুঁটিনাটি জিনিসগুলি যে কোনো পাঁজির কম্পন বৃত্তান্ত বলে একটি নির্দিষ্ট অংশে লিপিবদ্ধ থাকে। যতবার অনাদির কোনো বিপদ আসন্ন বা শুভ সময় কিছু ভালো জিনিস তার সাথে ঘটতে চলেছে, প্রত্যেকবার অনাদি কোনো না কোনোভাবে নিশ্চয়ই টের পেতেন। এই তো সেই দিনই বাজার করে ফিরছেন অনাদি, হাতে দুটো বাজার ভর্তি থলে। হঠাৎই তার ডান চোখের তলাটা কেমন যেন কেঁপে ওঠে। অমনি তিনি বুঝে যান যে কিছু না কিছু একটা বাজে তো হবেই, এবং যথাসম্ভব সতর্ক হয়ে পা টিপে টিপে রাস্তা চলতে থাকেন। কে বলতে পারে বৃষ্টি ভেজা রাস্তায় তাড়াহুড়ো করতে গিয়ে হাঁটতে গিয়ে পা পিছলে আছাড় খান যদি। তাতে অবশ্য ঝামেলা সম্পূর্ণ এড়ানো না গেলেও কিছুটা সামাল দেয়া গিয়েছিল। তার কারণ পা না পিছলেও বাড়িরই ঠিক সামনে এসে অনাদির একটি বাজারের থলে গেল ছিঁড়ে, আর তার স্বাদ করে কেনা 50 টাকা কিলো দরের 4টে বেগুন গড়িয়ে গড়িয়ে গিয়ে পড়ল নর্দমায়। অনাদি অবশ্য ওগুলো তোলার প্ল্যান করছিলেন, কিন্তু গিন্নি ধমক দেয়াতে চেপে গেলেন। সুতরাং এই অঙ্গ প্রত্যঙ্গের হঠাৎ কম্পন অনাদির কাছে ভাবনার রসদ যোগায়। কিন্তু নাসিকা কম্পনে কি হয় এটা তার কিছুতেই মনে পড়ল না। না, ভেবে নষ্ট করার মতো সময় অনাদির হাতে নেই। তাকে যে করেই হোক গ্রহ পুজো 9:30 আগে শেষ করতেই হবে। তাই পরে একবার পাঁজিতে কম্পন বৃত্তান্তর জায়গাটা চোখ বুলিয়ে নেবেন এই ভেবে অনাদি তাড়াতাড়ি গ্রহ পুজোয় বসলেন। গুরুজি তাকে বারবার বলে দিয়েছেন যে বুধ আর শনি একই সাথে তার উপর বক্র, সুতরাং পর 2 মাস প্রত্যেক বুধ ও শনিবার তাকে এই 2টি গ্রহের পুজো করতেই হবে। আর তারপর পর 4টে শনিবার পাড়ার যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিয়েও আসতে হবে। একমাত্র তবেই হয়তো এর থেকে মুক্তি পাওয়া যাবে। পিতলের কোষাতে একটু গঙ্গা জল নিয়ে কুশিতে করে তা বাম হাতে কিছুটা ঢেলে প্রথমে আচমন সারলেন অনাদি। কিন্তু তৃতীয়বার বিষ্ণু নাম জপের ঠিক শেষ বেলায় অনাদি আবারও টের পেলেন যে তার নাসিকা আবারও মৃদু ছন্দে নেচে উঠল। না, এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল, মনে মনে ভাবলেন অনাদি। এমন হলে তো তিনি তার পুজোতে মনোনিবেশই করতে পারবেন না। এদিকে অনাদির উৎকণ্ঠা নিজের তালেই বেড়ে চলল। তিনি শত চেষ্টা সত্ত্বেও মনে করতে পারলেন না নাসিকা কম্পন কি ইঙ্গিত দিতে চাইছে তাকে। আচ্ছা, এর মাধ্যমে খুব খারাপ কিছু সংকেত তিনি পাচ্ছেন না তো? হাজারো রকমের ভাবনা অনাদির মাথায় ভিড় করে আসতে থাকলো। কিছুতেই তিনি তার মনকে এক জায়গায় এনে বসাতে পারছেন না। এবার অনাদির মাথায় একটা ফন্দি এলো।
তিনি সাধারণের তুলনায় একটু বেশি চেঁচিয়ে মন্ত্র উচ্চারণ করলেন, কারণ তা না করলে যে তিনি কিছুতেই মন বসাতে পারছেন না। বাবার অমন সপ্তম সুরের মন্ত্রোচ্চারণ শুনে মুনাই তার মাকে একবার বলে জোরে হাঁক দিল, কিন্তু মায়ের কথা তখন আর কে শোনে। বাড়ির পাঁচিলে একটা কাক বসে কা কা করছিল। অনাদির চেঁচানি শুনে সেও প্রাণ হাতে করে উড়ে পালালো। কিন্তু এইসবের মধ্যেও অনাদির নাক কিন্তু 5 বার নিজের ছন্দে নেচে উঠল এবং অনাদির হৃৎস্পন্দন নিজের অজান্তেই আস্তে আস্তে বাড়তে লাগলো। অবশেষে যখন অনাদির পুজো শেষ, তখন ঘড়িতে পাক্কা 9:30। এবার অনাদি খানিক নিশ্চিন্ত বোধ করলেন, কিন্তু নাকের কথা মনে পড়তেই পাঁচিটা আবারও হাতে তুললেন তিনি। এই শুনছো, একটু জল দিয়ে যেও তো, এই এত জোরে চেঁচিয়ে পিপাসা পেয়ে গেল। বলে পাঁজিতে কম্পন বৃত্তান্তর পাতাটি খুঁজতে লাগলেন অনাদি। কোথায় গেলি বাবা, বের হ তাড়াতাড়ি। কোথায় গিয়ে এই তো পেয়েছি। এই নাও জল। আর আমার ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলে কেন? বলে গিন্নি হাতে জল দিয়ে গেল। অনাদি ইতিমধ্যেই খুঁজেই চলেছেন নাসিকা কম্পনের অর্থ। সকাল থেকে ষাঁড়ের মতো চেঁচানি। উফ, এত কুসংস্কারী লোক জন্মে দেখিনি বাপু। বলে চললেন গিন্নি। বাবুর পূজা আচ্চার কথা মনে থাকে, এদিকে ওষুধগুলো যে সময় মতো খেতে হবে তা তিনি বেমালুম ভুলে যান। বলি, হাটের রোগীর এত অনিয়ম কি মানায়? এই যে ওষুধ খেয়েছো? অনাদি তখনও কম্পন বৃত্তান্তের পাতায় চোখ বুলিয়ে চলেছেন, কিন্তু নাসিকা কম্পনের কারণের কোনো দেখা নেই। অনাদি বুঝতে পারলেন তার কান দুটো ভোঁ ভোঁ করছে, আর তার হৃদয় যেন একটু বেশি জোরে ধাক্কা দিচ্ছে। অনাদি আর এক ঢোক জল মুখে নিলেন। উত্তেজনায় আশেপাশে কি ঘটছে সেই হুঁশ তিনি হারিয়েছেন। পাঁজির কালো অক্ষরগুলো ছাড়া তার দৃষ্টিতে আর কিচ্ছু বাধা পড়ছে না। এই তো অবশেষে নাসিকা কম্পনের কারণ দেখতে পেয়েছেন অনাদি। কিন্তু এ কি, তিনি এত ঠিক দেখছেন তো? চোখটা কেমন যেন আবছা, ঠিক দেখতে পাচ্ছেন না। 2 বার চোখটা বন্ধ করে খুলতেই অনাদি স্পষ্ট দেখতে পেলেন। স্পষ্ট ছাপার অক্ষরে লেখা মৃত্যুযোগ। হ্যাঁ, নাসিকা কম্পনের কারণ সেখানে লেখা মৃত্যুযোগ। অনাদি বুঝতে পারলেন তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। তার মাথার শিরা উপশিরাগুলো প্রায় ফেটে যাওয়ার দশা। বিদ্যুতের মতো অনাদির মনে পড়ল সে আজ সকালে তার হার্টের ওষুধটা খায়নি। জলের গ্লাসটা অনাদির হাত থেকে পড়ে গেল, আর যে শেষ জলের চুমুকটা অনাদি নিয়েছিল, অনাদি টের পেলেন তা গলার কাছে আটকে আছে। অনাদি মাটিতে লুটিয়ে পড়লেন। তার মুখ দিয়ে বেরিয়ে এলো চাপা গোঙানির শব্দ। তার চোখের দৃষ্টি আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো, আর বুকের বাম দিকের সেই অসহ্য ব্যথা। অনাদির চোখ আস্তে আস্তে বুঝে এলো। আশেপাশে সমস্ত কিছু যেন তাকে এক নিমেষে গ্রাস করতে চাইছে। যে কাকটি কিছুক্ষণ আগে উড়ে পালিয়েছিল, সেটি আবারও ফিরে এসছে পাঁচিলের উপর, সেই একই ডাক। আপনারা শুনছিলেন টিম স্পন্দনের আজকের নিবেদন আদি অনাদি, লিখেছে শুভনীল। এই গল্পে অনাদিবাবুর চরিত্রে অম্লান, অনাদিবাবুর স্ত্রীর চরিত্রে রাত্রি, মুনায়ের চরিত্রে রিয়া, এই গল্পের কথক শুভনীল এবং সূত্রধর আমি সায়ন। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীকালে আরও এমন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।